দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। আলোচনার মূল বিষয় মূলত আজ আমরা নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে, একই রকম অন্তর্বর্তী সরকার নানান বৈরী পরিস্থিতি সামাল দিয়ে তারা ৩ মাস পার করেছে, সংস্কার কমিশনের কার্যক্রম চলমান আছে। একই রকমভাবে আমরা রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অবস্থান সহ সাম্প্রতিক আরও বেশ কিছু বিষয় নিয়ে আজ কথা বলবো। শুরুতেই আমরা আলোচনা করতে চাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আপনার সাথে। শুরুতে জানতে চাই যে আপনি তো এর আগে প্রধান উপদেষ্টার সাথে 2 দফায় বৈঠক করেছেন। 2 দফার বৈঠকের পর তারা নির্বাচন কমিশন সংস্কার কমিটি, সার্চ কমিটি, এখন নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে। রোববার শপথ। নির্বাচনের দিন কাল বা ক্ষণ কোনো কিছু পেলেন বা কোনো কিছু বুঝতে পারছেন কিনা, কবে হবে নির্বাচন? জি, আপনাকে ধন্যবাদ। আমার ভাইকে আমি শুভেচ্ছা জানাই। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাই। বহু বছর পরে একাত্তর টেলিভিশনে সশরীরে আসার সুযোগ হয়েছে, সেজন্য আপনাদেরকে আরেকবার উষ্ণ অভিনন্দন। আমাদের এই সরকারের তো ধরুন দিন শেষে তাদের বড় দায়িত্ব হচ্ছে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা, যে নির্বাচনের জন্য আমরা 1.5 দশক ধরে দেশের মানুষ মুখিয়ে আছে। আমাদের এমন একটা দেশ যেখানে মানুষ গণতন্ত্র বলতে বোঝে তার 5 বছর বা 4 বছর পর পর ভোটটা দিতে পারল কিনা। তিনি তো একদিনের রাজা। যখন সে অধিকার বা সুযোগ থাকে না, ব্যক্তি মানুষ হিসাবে তার যে মর্যাদা, তার সম্মান, একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি বা একটা যে সভরেন মানুষ, তিনি সমাজে তার কোনো পরিচিতির জায়গাটা থাকে না। সে কারণের জন্য এবারকার ভোটটা এটা অন্য সময়ের ভোটের মতো না। এটা অনেক তাৎপর্য, এটার অনেক মাত্রা। বিশেষ করে আগামী ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা শুরু করবে। ফলে বিপুল একটা প্রত্যাশা। আমরা ইতিমধ্যে কয়েক দফা অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস সহ তার উপদেষ্টা মণ্ডলীর সাথে যখন আমাদের বৈঠক হয়েছে, সেখানে আমরা বলেছি সরকারের অগ্রাধিকার মধ্যে 3টা বিষয় আমরা গুরুত্বপূর্ণ উল্লেখ করেছি। দ্রব্যমূল্য সহ জনজীবনের স্বস্তি দেওয়া, অভ্যুত্থান পরবর্তী যারা অস্থিতিশীল পরিবেশ, যেখানে পুরনো ফ্যাসিবাদ নানা চেহারায় ফিরে আসার চেষ্টা করছে, এটাকে মোকাবেলা করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আর বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্যটা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক জীবনের বহু বৈষম্য, অর্থাৎ একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজের দিকে যাত্রা করা। সেজন্য একটা নির্বাচন লাগবে। ইতিমধ্যে সরকার 10টা কমিশন হয়েছে, আরও কিছু কমিশনের কথাবার্তা শুনতে পাচ্ছি। আর ডিসেম্বরের মধ্যে তো এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো চূড়ান্ত হবার কথা। তা আমি মনে করি এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট যে কমিশন যেটা হয়েছে। তারা ইতিমধ্যে অনেকগুলো বৈঠক করেছেন, অসংখ্য প্রস্তাবনা গণমাধ্যমে দেখছি। দলগতভাবেও আমাদের প্রস্তাবনা আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গণতন্ত্র মঞ্চের আছে। আবার বিএনপি সহ যারা আমরা যুগপৎ ধারায় বহু বছর রাজপথে ছিলাম, আপনি আমাদের অনেক ঘটনার সাক্ষী, আপনি নিজে। সেখানে আমরা নির্বাচনের একটা খোল নলচে পাল্টিয়ে কীভাবে একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা তৈরি করা, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দাবি। এবার যে নির্বাচন কমিশন গঠন হয়েছে সার্চ কমিটির মধ্য দিয়ে, এটা পুরনো আইনে হয়েছে। পুরনো আইনটা নিয়ে একটা বিতর্ক আছে। আমি বিতর্কটা বাইরে রেখে যদি বলি, এই নির্বাচন কমিশন যদি সফল হয়, পুরনো আইন নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্ন না উঠতে পারে, কিন্তু ভবিষ্যতে আইনটার পরিবর্তন লাগবে, সেটা আরেকটা আলোচনা। কারণ এই সার্চ কমিটি গঠনের সরকারের পক্ষের সাথে বিরোধী রাজনৈতিক পক্ষকে যুক্ত করা দরকার ভবিষ্যতে। এটা ভবিষ্যতের বড় একটা আলোচনা। আর এবার নির্বাচন কমিশন যদি কোনো কারণে যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু তার দায়ভারটা কিন্তু অন্তর্বর্তী সরকারের উপরেও কিন্তু পড়বে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো আমি আশা করব, ইতিমধ্যে গতকাল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন,
তিনি বিভিন্ন গণমাধ্যমে যেটুকু বক্তব্য দিয়েছেন এটাকে আমি ইতিবাচক হিসাবে এটাকে আমি দেখি। তিনি সদিচ্ছা ব্যক্ত করেছেন একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন, জনগণের হারিয়ে যাওয়া ছিনতাই করা ভোটাধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যাবে সে ব্যাপারে তিনি আমি মনে করি চমৎকার বক্তব্য দিয়েছেন, সেটাকে আমি স্বাগত জানাই। কিন্তু এটা আর তাদের গুরুত্বপূর্ণ কাজ গোটা নির্বাচনী ব্যবস্থার সংস্কার, ইমিডিয়েটলি ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্তর সরকারের সহযোগিতাটা, কারণ যারা সরকারে থাকেন, কারণ আমার এখানে নির্বাচনটা করেন হচ্ছে জেলা পর্যায়ে ডিসি, এসপি এবং ওসি সাহেবরা, তারা তো সরকারের নির্দেশনার বাইরে তারা কাজ করেন না, করতে অভ্যস্ত নন। যদি এই ব্যবস্থারও কিছু পরিবর্তন, কিছু সংস্কার দরকার। নির্বাচন কমিশনের নিজস্ব জনবল, সক্ষমতা, রিটার্নিং অফিসার হিসাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের বাইরেও অন্যান্য ক্যাডারও যারা আছেন তাদেরও কীভাবে যুক্ত হতে পারেন, অনেকগুলো প্রস্তাবনা। এবার নির্বাচনের অনেকগুলো প্রশ্ন, হয়তো আমি পরে হয়তো কথাটা বলবো, আপাতত যেটা বলে আমি শেষ করতে চাই, আমার নির্বাচনে আরও অনেকগুলো প্রসঙ্গ, যেটা আমি হয়তো আপনার আলোচনার মনে করি এটা একটা অর্কেস্ট্রা। নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো, ভোটাররা, এদের একটা যৌথ সমন্বয়, যেটাকে আমি একটা অর্কেস্ট্রা বলতে চাই। কোনো একটা একসাথে যদি সমস্ত যন্ত্র আছে কিন্তু একটা যদি না থাকে, তার লয় কিন্তু কেটে যাবে, দিন শেষে আপনি ভালো নির্বাচন করতে পারবেন না। ফলে নির্বাচন কমিশন যেমন আমাকে বলেছে কেমন দেখতে চান, বলেছে যোগ্য, অভিজ্ঞ, দূরদর্শিতা সম্পন্ন এবং দৃঢ়চিত্ত। নির্বাচন কমিশন মেরুদণ্ড আছে কিনা দাঁড়িয়ে যেন বলতে না হয় এই দেখেন আমার মেরুদণ্ড আছে, এ ধরনের এরকম একজন কথা একজন নির্বাচন কমিশন চেয়ার থেকে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এরকম যেন আমাদেরকে দেখতে না হয়। কেমন হলো বাকিটা বোঝা যাবে। জনগণের যে হিমালয় সমান যে প্রত্যাশা এই নির্বাচন কমিশনের উপরে, তারা বাস্তবে কতটা যোগ্যতার সাথে, দক্ষতার সাথে কাজটা তারা করবেন, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করতে চাই। সুতরাং এটা একটা অর্কেস্ট্রা, আর সেই জায়গাটা তো আমি আশা করি এবারকার এই যাত্রার মধ্যে আর অনেকগুলো প্রস্তাবনা আছে। আজকে সুযোগ হলে আমি নির্বাচনের ব্যাপারে এবং আমরা সবাই একটা গণতান্ত্রিক দিকে আমরা যাত্রা শুরু করতে পারবো। ধন্যবাদ সাইফুল ভাই। মূলত আমরা আসতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আপনার কাছে। নির্বাচন কমিশন গঠন হলেই যে নির্বাচন হবে বা সুষ্ঠু হবে সেটি আসলে গত 3টি নির্বাচন, বিশেষ করে 14, 18 এবং 24 সালে সেটি কিন্তু প্রমাণ করে না। তো সরকারের সদিচ্ছার বিষয় আপনি কেমন দেখছেন? আরেকটি রাজনৈতিক দল যারা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শত শত ছাত্র জনতার শিশু পর্যন্ত তাদের রক্তের উপর দিয়ে তারা একসময় পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এমন পরিস্থিতিতে ওই রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণের একটি নির্বাচন আপনি সম্ভাবনা দেখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমি সাইফুল হক ভাইয়ের সাথে একমত যে এখানে আসার কোনোদিন তো সুযোগ হয়নি, এত সুন্দর একটি স্টুডিও, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তা এখন যেই ইস্যুটা আপনি নিয়ে আসছেন আর কি, নির্বাচন কমিশন হলে শুধু নির্বাচন হবে না, কারণ এখানে আনুষঙ্গিক অনেক ফ্যাক্টর আছে, অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দলগুলো আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, বিচার ব্যবস্থা আছে, নির্বাচন কমিশনের বিশাল একটা বডি আছে। সবাই যদি একমত হয়ে চিন্তা করে যে আমি একটা সুষ্ঠু নির্বাচন দিব তাহলে সম্ভব। এখন যদি যে ভাই সাইফুল হক ভাই যে কথাটা বলছে, অনেকগুলো স্টেক হোল্ডার একটা যদি নড়ে বসে তখন ওই সিস্টেমটা আর কাজ করবে না। তো সেখানে এই জিনিসটা আগে কনফার্ম করতে হবে যে এখন যারা ক্ষমতায় আছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলি, তত্ত্বাবধায়ক বলি, অথবা যে নামে ডাকি না কেন, হ্যাঁ, ওনাদেরও ওনাদের একটা ইচ্ছা তো অবশ্যই লাগবে যে আমরা যে ম্যান্ডেট নিয়ে এখন পাওয়ারে আছি, আমরা যে কাজগুলো ছাত্র জনতার বিপ্লবের সেন্টিমেন্ট, সেগুলো যদি ওনারা ধারণ করে বাস্তবায়ন করে একটা সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করতে পারে তাহলে সম্ভব। এখন যেই সরকার পালিয়ে গেছে, হ্যাঁ, এখন হচ্ছে যাওয়ার আগে যে ঘটনাগুলো উনি ঘটিয়ে গেছেন, হ্যাঁ, সেগুলো তো অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। বিচার হলে
বিচারের পরে কি হবে এই দেশের জনগণ ঠিক করবে, এই দেশের বিচার ব্যবস্থা ঠিক করবে, বাকি যে সকল রাজনৈতিক দল আছে তারা ঠিক করবে, যত অংশীজন আছে তারা ঠিক করবে ওনারা কি আদৌ নির্বাচনের যোগ্য হবে কি হবে না, সেটা অন্যান্য অংশীজনদের উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনি এই নির্বাচনের বাইরে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অর্থাৎ সরকার 100 দিন পরে তিনি বলেছেন যে নির্বাচনের রেল লাইন মানে বসানো মানে স্লিপার বসানোর কাজ চলছে, ট্রেন চলছে, ট্রেনে উঠে গেছে নির্বাচনের ব্যবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কাছে ছাত্র জনতা সহ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বড় বিষয় যেটা ছিল সেটি হলো সংস্কার। অনেকগুলো কমিশন হয়েছে, তারা ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে সমস্ত কমিশন রিপোর্ট দিবে। সেই সংস্কার কমিশনের কাজের অগ্রগতি যদি আপনি বলেন সেগুলো কেমন দেখছেন? এখন ধরেন সংস্কার কমিশন হয়েছে এই জন্য ধন্যবাদ, হ্যাঁ, কিন্তু সংস্কার তার লেন্থ কতটুকু হবে, এত প্রস্তাব তো দিলে শেষ না, সেটাকে তো বাস্তবে নিয়ে যেতে হবে। আমি কতগুলো প্রস্তাব নিয়ে আসলাম শুধু একটা ফাইলে রাখলাম, সেটার নাম তো সংস্কার না। আপনি যে যে ক্ষেত্রে সংস্কারের কথা বলছেন সেগুলোকে তো বাস্তবে নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যেতে পারেন তাহলে শুধুমাত্র প্রস্তাব আকারে থাকলে তো সংস্কার হলো না। তা এখন ওনার যে বক্তব্য আমরা ট্রেন চলছে, হ্যাঁ সেটা ঠিক আছে, ট্রেন চলছে, এখন কথা হচ্ছে আপনি কতদিন চালাবেন, এটারও একটা টার্গেট তো ঠিক করতে হবে। আর আমাদের সংস্কারের চাওয়াগুলো কি কি সেটা প্রস্তাবটা আসলে আমরা বুঝতে পারবো কোনগুলো এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব, কোনগুলো পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে করবে, তখন বোঝা যাবে। আর প্রস্তাবগুলো যদি এমন হয় যে না এই মুহূর্তে এটা সম্ভব না, এটার জন্য আরও অনেক দিন লাগবে, তো সেটা তো অন্য ইস্যু হয়ে যাবে। এখন আর সবচেয়ে যেটা দরকার ছিল একটা জাতির মূল যেই ইস্যুটা শিক্ষা সংস্কৃতি, আমরা শিক্ষা ব্যবস্থা পুরোটা শেষ। আমরা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার বিষয়ে আমরা ফিরবো, আমরা মূলত সরকারের তো এরই মধ্যে 100 দিন সরকার নানা ধরনের প্রতিকূলতা পার করে একেবারেই আমরা যদি বলি যে প্রথমে আনসার বিদ্রোহ করার চেষ্টা করা, তারপর আপনার বিভিন্ন ধর্মাবলম্বী বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ পুজো অনুষ্ঠান মানে দুর্গাপুজো, শারদীয় দুর্গাপুজো হওয়ার পরেও এখনও 8 দফা দাবিতে দেশের নানান জায়গায় নানানভাবে তারা সমাবেশ করছে এবং পার্শ্ববর্তী একটি দেশকে তারা বিভিন্নভাবে এটি বিষয়ে জানাচ্ছে। কিন্তু আপনার কাছে এই বিষয়ে আসবো, তার আগে আমি জনাব সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে মূলত আপনারা রাজনীতি করছেন গণতন্ত্র মঞ্চের একটি জোটবদ্ধভাবে 31 দফার ন্যূনতম যে যুগপৎ যে দাবি, সেই দাবি আদায়। তার মূল লক্ষ্যই ছিল যে নির্দলীয় বা নির্বাচনকালীন সহায়ক সরকার, যে নামেই বলি না কেন, সেই নামে একটি সরকার যার অধীনে সব দলে অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচন, সেটির নির্বাচন কমিশনের ক্ষেত্রে সেটির সম্ভাবনা, অর্থাৎ আমরা এখানে বলছি যে সকল রাজনৈতিক দল বলতে নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মধ্যে অন্যতম আরেকটা দল আছে যারা যদিও তারা রাজপথে আরেকবার পতিত হয়েছিল স্বৈরাচার সরকার হিসেবে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি, তাদের কি অবস্থা দেখেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম আমি একটু নির্বাচনের ব্যাপারে আমি একটু পরে আমি হয়তো আরেক দফা একটু কথা বলবো। আমি সরাসরি আপনার প্রশ্নে যেটা আসছে, আমরা তো আপনি যে কনটেক্সটে প্রশ্ন করলেন, আমরা একটা অভ্যুত্থান পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে যারা পতিত যে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদী যে শাসকরা 1.5 থেকে 2,000 ছাত্র তরুণ শ্রমিক জনতার প্রাণের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে, রক্তের দাগ এখনো শুকায়নি। তাদের তো একটা পরিকল্পিত ঠান্ডা মাথার যে গণহত্যা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে তো অল্প সময় এত বড় হত্যা তো আর সংগঠিত হয়নি, তাতে একটা উপযুক্ত একটা বিচারের প্রশ্ন আছে। একই সাথে 16 বছর ধরে গুম খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, দুর্নীতি এবং পুরো রাষ্ট্রীয় কোষাগারকে যে খালি করে ফেলা, শত সহস্র যে অপরাধ, এগুলোর বিচারের প্রশ্ন আছে। সুতরাং তাদের এই অপরাধের তো বিচার হবার এটা একটা গণদাবি। এটা যে কোনো মুক্তিযুদ্ধের পরে যেমন একটা বড় দাবি ছিল বিচারের, অভ্যুত্থানের পরে
এদের বিচারের দাবিটা এটা কোনো প্রতিহিংসা প্রতিশোধের কোনো বিষয় না। এটা ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য, এটা সমাজে আইনের শাসনকে নিশ্চিত করবার জন্য। অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, তার বিচার। সুতরাং তাদেরকে তো এই যারা এটার সঙ্গে যুক্ত ব্যক্তি হিসাবে বা গোষ্ঠীগতভাবে, তাদেরকে তো এই বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে তাদেরকে তো যুক্ত হবার কোনো সুযোগ নেই, 1 নম্বর। 2 হলো, কিন্তু আবার ধরুন এর বাইরে আপনি যাদের কথা বললেন, যদি আপনি আওয়ামী লীগের কথা ধরি বা জাতীয় পার্টির কথা জাতীয় পার্টির কথা ধরি, তাদের একজন কনস্টিটিউয়েন্সি আছে, কিছু লোকজন আছে, কিছু সংগঠিত ভোটার আছে, এক ধরনের ভোট ব্যাংক আছে, এটা সত্য। এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, তারা কিভাবে রাজনীতিতে ফিরবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, ফিরতে গেলে এ পর্যন্ত আমি দেখিনি তাদের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল নেতাদের এসব অপরাধের জন্য প্রকাশ্যে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করতে। আমি দেখিনি, কোনো অনুশোচনা দেখিনি, তাদের কোনো যে দায় নিয়ে যে আত্মধিক্কার, আত্মসমালোচনা, যে আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এ পর্যন্ত আমরা কিন্তু এরকম দেখিনি। আমি উল্টো জিনিস দেখছি, দেশের ভেতর এবং বাইরে থেকে বরঞ্চ নানা ধরনের বক্তব্য, যে ভিডিওগুলো ইচ্ছা করে আবার ফাঁস করে দেওয়া হচ্ছে। ফাঁস করাটাও একটা পরিকল্পনার অংশ। নিশ্চয়ই আপনি গণমাধ্যমের মানুষ হিসেবে এবার আমার সঙ্গে আপনি একমত হবেন, যেগুলো নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে, উস্কানি তৈরি করছে, নানা ধরনের নাশকতার একটা পরিস্থিতি তৈরি করছে। শহীদ নূর হোসেন দিবস কেন্দ্র করেও তারা যেভাবে ফিরে আসতে চাইলেন, তো এগুলো খুবই দুর্ভাগ্যজনক। আমি বলেছি ওদিনে, আমি নূর হোসেন স্কোয়ারে দাঁড়িয়ে আমি বলেছি মালা দিয়ে, এভাবে চোরাগোপ্তা কায়দায় কিন্তু ফেরার কোনো সুযোগ নেই। স্ট্রেট যারা যুক্ত তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে বাইরে রেখে ওই দলের নতুন প্রাণ যারা আছেন, তাদের কিছু কর্মী আছে, সংগঠক আছেন, কিছু তো নেতৃত্ব পদে নিশ্চয়ই মানুষও আছেন, যাদের বিরুদ্ধে এ ধরনের বড় কোনো অভিযোগ নেই। তারা কিভাবে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করবেন, এটা কি তাজউদ্দিন আহমেদের পরিবার দায়িত্ব নেবেন, বা অন্য কোনো কেউ দায়িত্ব নেবেন, অথবা একেবারে নতুন কোনো প্রাণ, নতুন কোনো প্রজন্ম তারা দায়িত্ব নেবেন কিনা? আগেকার জঞ্জাল এগুলোকে পরিত্যাগ করে তাদেরকে দেশবাসীর কাছে তাদের এই প্রকল্পটা হাজির করতে হবে। তাদের ডিসকোর্সটা কি, তাদের অ্যাপিলটা কি, তারা কিভাবে হাজির করছেন তারা, এবং তাদের দল নেতৃত্ব সম্পর্কে এইসব ব্যাপারে রাজনৈতিক দল, বৃহত্তর জনসমাজ, সমাজের নানা অংশের মানুষদেরকে, তাদেরকে এসব ব্যাপারে কিন্তু বিবেচনার মধ্যে রাখা দরকার। আমরা আলোচনায় ফিরবো সাইফুল হক। করা যাবে না। আগামীতে রাজনৈতিক তাদের তৎপরতা দেখে ঐক্যবদ্ধভাবে যারা আমরা আন্দোলনে যুক্ত ছিলাম সবাই মিলে এসব ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত লাগবে। আলোচনায় ফিরবো জনাব সাইফুল হক। দর্শক আমাদের সাথেই থাকবেন। আজ আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। এই পর্যায়ে আমরা আলোচনায় আসতে চাই যে সরকারের তো 100 দিন নানান জটিলতা পার করে তারা এসেছেন, কিন্তু যদি আপনি পাবলিক ইন্টারেস্ট বলেন, জনতুষ্টি বা জনগণের যে সংকট, তার অন্যতম একটি দিকও আপনি আলোচনা করেন। শুরুর দিকে আমরা দেখেছি নিত্য পণ্যের দাম কিন্তু খানিকটা কমে এসেছিল, এখন আবার বাড়ছে, এবং এটি কি সরকারের মনিটরিংয়ের অভাব নাকি অন্য কোনো কারণ দেখেন এর সাথে? আমি মনে করি সরকারের এক ধরনের মনিটরিং আছে, কিন্তু মনিটরিংটা ইফেক্টিভ না, এটা কোনো কার্যকারী হচ্ছে না। পুরনো সিন্ডিকেট অলমোস্ট বহাল তবিয়তে আছে, তার সঙ্গে কিছু নতুন ফেনোমেনা যুক্ত হয়েছে, নিশ্চয়ই আপনারা গণমাধ্যমে রিপোর্টগুলো দিচ্ছেন। সরকার এমনকি যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে, মানে এখানে ভোক্তা লেভেলে দামটা কমানোর জন্য, তার সুফল কিন্তু ভোক্তাদের অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা পাচ্ছে না। এখনও এটা পুরোপুরি লাগাম ছাড়া, লাগামহীন একটা ঊর্ধ্বগতি, এবং আমি খুব উদ্বিগ্ন। সবজির দাম একেবারে এখন তো রাইট, অভ্যুত্থানের পরপরই দেখবেন কদিন মধ্যস্বত্বভোগীরা পালিয়ে যাওয়ার জন্য, না থাকার জন্য দামটা কমে এসেছিল, আবার গোটা মধ্যস্বত্বভোগীরা আবার তারা কিন্তু ফিরে এসছে। ফলে সবজি বলে এখন তো সবজির সময় সমস্তগুলোর ক্ষেত্রে। আমি এটার পলিটিক্যাল পার্টটা একটু কথা বলতে চাই। জনজীবনের এক্ষেত্রে যদি আপনি, কারণ এখানে আপনি 5 টাকার জায়গায় 6 টাকা হতে পারে, 5 টাকার জিনিস 10 টাকা, 15 টাকা, 20 টাকা হতে পারে না।
তার মানে এটা আপনি কোথাও কোথাও এই জায়গাটার একটা সংকট হচ্ছে, সরকার এটা সামাল দিতে পারছেন না এবং এটা একটা আরেকটা হলো এক ধরনের এখনও জন আস্থাটা ফিরে আসেনি। সরকারের এখনও গতিটা তারা চেষ্টা হতো করছেন, কিন্তু গতিটা শ্লথ গতি। মানুষ এটাকে এখনও খুব শক্তিশালী সরকার হিসেবে বিবেচনা করছে না, করতে পারছে না। যে ধরনের ব্যবস্থা, দৃশ্যমান ব্যবস্থা দেখা দরকার, সেগুলো কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে না। এটা যদি ফেল করে, জনজীবনে যদি স্বস্তি নিরাপত্তা না থাকে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলি, দৈনন্দিন জীবনে বলি, ক্ষুধার্ত পেট কিন্তু ভালো কথা নেবে না, অনেক গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু হজম হবে না। ফলে ক্ষুধার্ত মানুষকে খাবার জোগাতে হবে, স্বস্তি দিতে হবে, তারপরে আপনি রাষ্ট্র, সমাজ, সরকার, সংবিধানের রূপান্তরের প্রশ্ন, সংস্কারের প্রশ্ন, এটা না হলে বাকি এজেন্ডাগুলো কিন্তু অনেকগুলো মুখ থুবড়ে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। সরকার এদিকে বিশেষ মনোযোগ দরকার, ডেফিনেটলি সংস্কার দরকার। আমরা সরকারকে দুবার যে দেখা হয়েছে, আমরা পরিষ্কার করে বলেছি, এটা তো 5ই আগস্টের পরে কথা না, এটা আমরা গত কবছর ধরে বলে আসছি। বাংলাদেশ আর পুরনো জমানায় ফিরবে না, বাংলাদেশ নতুনভাবে থাকবে, তার জন্য পরিবর্তন দরকার। সংস্কারের কথা আপনি বলছিলেন ডক্টর জসিমউদ্দিন, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোনো র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই, বা বিশেষ করে গবেষণাও নাম নেই, কোনো কোথাও নাম নেই। শিক্ষার মান গুণ সম্পর্কে আমরা সিলেবাস সম্পর্কে সেটিও কিন্তু একেবারেই মানে আমরা বলবো যে 15.5 বছরে একদম শূন্যের কোঠায় মানে ধ্বংস হয়ে গেছে। কিন্তু বড় যেটি প্রশ্ন আপনার কাছে, যে এই দায় কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এড়াতে পারেন? এক, দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের সংস্কার কমিশনের মধ্যে অনেকগুলো সংস্কার, কিন্তু শিক্ষা বিষয়ক কোনো সংস্কার কমিশন হয়নি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাই কেন, সেটি দিয়ে আপনি যদি একটু শুরুতে বলেন। আপনাকে ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এখন শিক্ষাকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে তো জাতির মেরুদণ্ড ঠিক হলো না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আর পলিটিক্সের বাইরে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর গত 16 বছর যে পলিটিক্স ছিল বাংলাদেশে, তার বিশাল একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়। তো বাংলাদেশ যেভাবে চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তার বাইরে যায় নাই। যদি না যেয়ে থাকে, তাহলে আপনি র্যাঙ্ক পাবেন কোথায়? আপনি অবস্থান পাবেন কোথায়? আপনি যদি এটা সমাজে যদি টপ অর্থাৎ টপ জায়গায় যখন পছন্দরে, সেটা কিন্তু সব জায়গায় যায়। তো সেই অবস্থা তো সব জায়গায় হয়েছে। তো সেই জন্য তো আজকে আপনি খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এখন হয়তো যেই আমরা প্রত্যাশা করছিলাম যে পরিবর্তনের পরে প্রথম যেটা হবে একটা শিক্ষা সংস্কার কমিশন, তো সেখানে আমরা একটু হতাশ। কারণ একটা জাতিকে যদি আপনি শুধু সার্টিফিকেট দিতে থাকেন, সেই সার্টিফিকেট দিয়ে কি হবে? সে না পারতেছে কোনো কাজ করতে, না পারতেছে কোথাও ঢুকতে, না তার কোনো যোগ্যতা। আপনার তো শিক্ষা ব্যবস্থাটা হবে, শিক্ষায় কি করি আমরা একটা মানুষকে, আমরা শিক্ষার অনেকগুলো সংজ্ঞা আছে। এর ভিতর আমরা যেটা বুঝি, একটা মানুষকে কোনো পার্টিকুলার একটা কাজের জন্য ফিট করে তোলা। এখন যদি আপনি শিক্ষিত হচ্ছে, কোনো কাজের জন্য ফিট হচ্ছে না। না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকগুলো ভবন হতে দেখেছি, অনেক বড় বড় ভবন হয়েছে, কিন্তু গবেষণা বা শিক্ষার মান সেই জায়গাগুলোতে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন শিক্ষকদের মধ্যে, আপনারা কি করেছেন বা কি করতে পেরেছেন? না, আমরা দায় আপনাদের উপর মানে না দায় তো যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ট, তো সেই হিসেবে তো আমি তো তার বাইরে না। কিন্তু এখানে নেতৃত্বের জায়গাটা বলবো, আমাকে যিনি রান করে তার তো মেন দায়। হ্যাঁ, আমি তো আর সিদ্ধান্ত নেওয়ার কেউ না। সিদ্ধান্তে যারা ছিলেন তারা হয়তো বিল্ডিংয়ের প্রতি জোর বেশি দিয়েছেন, এই ক্ষেত্রে হয়তো জোর কম দিয়েছেন। এখনো তো আমরা সেই জিনিসটা পাচ্ছি না। আমাদের তো এখনো দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার জন্য একটা সংস্কার কমিশন। আমরা একটা শিক্ষিত জাতি শুধু সার্টিফিকেট দিয়ে তুললে হবে না। আজকে দেখেন চতুর্দিকে দাবি উঠছে সবগুলা কলেজকে অনার্স করতে হবে। কেন? অলরেডি আমাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টাররা, শিক্ষকরা যেখানে তাদের দৈনন্দিন কাজ করতে ব্যস্ত, সময় পাচ্ছে না, সেখানে আপনি 7 কলেজ পার্টিকুলার একজনের ইচ্ছায় আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আমরা কি ওই 7 কলেজের এই কাজগুলো করার জন্য কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি? না, কিন্তু আপনাকে বাধ্য করা হয়েছে। এতে কি 7 কলেজ কি কোনো উন্নতি হলো?
কোনো উন্নতি হয় নাই। আমরা তো ইভেন অনেকগুলো কলেজে এখন যাইতে হয়, কেউ ক্লাস করে না। একটা ছাত্র ছাত্রী যদি ক্লাস না করে তাহলে শিক্ষার সে কি টেস্ট পেল? তো ফাইনালি আপনি তাকে দিন শেষে সার্টিফিকেটটা ধরে দিচ্ছেন, ওই সার্টিফিকেটটা দিয়ে আপনি একটা বেকার জনগণ তৈরি করতেছেন। তাহলে কেন? তো সেই জন্য আমাদের তো শিক্ষায় আগে হাত দেওয়া উচিত ছিল। এটা বিজ্ঞ শিক্ষা কমিশন হওয়া দরকার ছিল। আর আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষা ছাড়া আমাদের জেনারেল যে এডুকেশন স্কুল কলেজ থেকে কেজি পর্যন্ত আমরা গত 16 বছরে যে পরিবর্তনটা দেখলাম, এটা তো শিক্ষার প্রায় ধ্বংস। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে উঠে নিয়ে আসতে হবে। তাহলে সেই জন্য আমাদের শিক্ষা কমিশনটা প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল। আমি আজকেও বলবো, এখনো সময় আছে, অনেকগুলো কমিশন হচ্ছে, কিন্তু শিক্ষা কমিশনকে প্রায়োরিটি হিসাবে দ্রুত এটা গঠন করুন। নিশ্চয়ই সরকার, বিশেষ করে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিক্ষা উপদেষ্টা, তিনি নিজেই একজন শিক্ষাবিদ, নিশ্চয়ই কথা তার পর্যন্ত পৌঁছাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই বিষয়টা, আমরা বিরতির পর আমরা আরও বেশ কিছু সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এবং নির্বাচন, একই সাথে স্বৈরাচারী সরকারের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের নানান ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্নভাবে শুনতে পারি, সেসব বিষয়ে আমরা ফিরব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। আমরা ফিরছি আলোচনায়। মূলত এ পর্যায়ে আমরা আলোচনা করব যে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আমরা পরে বেশ কিছু ঘটনা দেখছি। তো তার ফিরে আসা, টুক করে দেশে ঢুকে পড়া সহ অনেকগুলো ঘটনা ঘটছে এবং দেশে বিদেশে আমরা লবিস্ট নিয়োগের খবর পাচ্ছি। আপনারা কি মনে করেন যে তার কি রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা আছে শেখ হাসিনার এই বা আওয়ামী লীগের? জি, আপনাকে ধন্যবাদ। আমি তার আগে একটু শিক্ষা নিয়ে যদি আমাকে একটু অ্যালাউ করেন, আমি 3-4টা বড় দাগে মন্তব্য করতে চাই। আমি কথাটা বলবো। একটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে ভাই যেটা বললেন, পুরোপুরি একটা নৈরাজ্য চলছে এবং এই নৈরাজ্য সম্ভবত এটা প্রায় ক্ষমার অযোগ্য যে কাজ যেটা চলছে, নৈরাজ্য যেটা চলছে 16 বছরে এটার যে জমে হয়েছে এবং 200 ছেলেরা সচিবালয়ে আন্দোলন করছে, 12-13 লক্ষ ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীদের জীবন নির্ধারণ হয়ে যাচ্ছে, বাকি পরীক্ষা না দিয়ে অটো পাস করা যাবে। এই ধারায় কিন্তু এখন এই ধারাটাই কিন্তু অব্যাহত আছে। এই নৈরাজ্যকে কোথাও না কোথাও বন্ধ করা দরকার। কথা বলবেন, আলোচনা করবেন, তাদেরকে যুক্ত করেন, কিন্তু একটা চাপের কাছে যদি আপনি এভাবে যদি চলতে থাকে তাহলে কোথাও কিন্তু আপনি শেষ করতে পারবেন না। 2 হচ্ছে, আপনি ভাইকে জিজ্ঞেস করছিলেন কেন শিক্ষা কমিশন হয়নি। আমার নিজের বোঝ এবং উপলব্ধি, উপদেষ্টা মণ্ডলী বা যারা এর সঙ্গে যুক্ত, যাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, এর সঙ্গে একটা আদর্শিক প্রশ্নযুক্ত, গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নযুক্ত, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিতর্ক এর সঙ্গে যুক্ত আছে। আমার মনে হয়েছে অন্তর্বর্তী সরকার এই আগুনের মধ্যে তারা হাত দিতে তারা চাননি। কারণ এর সঙ্গে আপনি দেখেছেন ইতিমধ্যেই কারিকুলাম নিয়ে একটা আলোচনা হয়েছিল, কমিটি হয়েছিল, সেখান থেকে 2জন অধ্যাপককে সেখানে বাদ দেওয়া হয়েছে একটা বিশেষ কয়েকজনের কেবল দাবির প্রেক্ষিতে। বললাম এর সঙ্গে একটা মতাদর্শিক প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, সাংস্কৃতিক প্রশ্ন, এটা একটা বড় একটা ডিসকোর্সের প্রশ্ন ন্যাশনাল লেভেলে। এটা অন্তর্বর্তী সরকার যদি কাজটা করে যেতে পারতেন, একটা অসাধারণ গুরুত্বপূর্ণ কাজ হতো। তারা এখানে হাত দিতে চাননি। আরেকটা হচ্ছে যে আপনি যত আলোচনা, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আলোচনা, আরে আপনার ব্যাকবোন তো হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্কুল, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, এগুলো কোনো আলোচনার ভেতরেই কিন্তু নাই। ফলে সামগ্রিকভাবে শিক্ষা নিয়ে আমি জানি না সরকারের এখনও মনে করি সময়টা শেষ হয়ে যায়নি। 2জন যারা উপদেষ্টা আছেন কাকতালীয়ভাবে 2জনই আমার শিক্ষক। একজন আমার ইউনিভার্সিটি লেভেলের টিচার, আমার অর্থনীতির একজন শিক্ষক, আরেকজন হচ্ছেন আমার কলেজে, যার কাছে আমি ফিজিক্সের ফার্স্ট ইয়ারে আমি ফিজিক্স 1 বছর ক্লাস করেছি, আরেকজন যিনি শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী। আমি বিশেষ করে পরবর্তী জনকে আমি একটু বলবার চেষ্টা করেছিলাম জানি না তারা ভবিষ্যতে কী করবেন, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি এখনও মনোযোগ দেওয়ার সময়টা আছে। আর আপনি আমাকে সরাসরি যে প্রশ্ন করলেন, আমি প্রথম পরে পাঠে বলেছি বাংলাদেশকে কেন্দ্র করে এখনও বহু ধরনের তৎপরতা অব্যাহত আছে। আমি বলেছি পাবলিক মিটিংয়ে,
শেখ হাসিনার টুক করে তো বাংলাদেশে ঢোকার দরকার নেই। তিনি একসময় বড় দলের তিনি সভানেত্রী, বহুবার তিনি দায়িত্বে ছিলেন। এখন ট্রাইব্যুনাল যেটা হয়েছে, তার তো উচিত হবে ট্রাইব্যুনালে ফিরে সেখানে আত্মসমর্পণ করা। তিনি যে সবক, আপনি সাক্ষী আছেন, যে সবক তিনি 15 বছর আমাদেরকে দিয়েছেন, অন্যায় হয়েছে, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং অনেককে উদ্দেশ্য করে তিনি বলবার চেষ্টা করেছেন, অপরাধ করেছেন, বিচার হবে, শাস্তি হবে, জেলে যাবেন, কোনো অসুবিধা নেই। এখন তিনি এত বড় অপরাধ সংগঠিত করার পরে যার সামান্যতম অনুশোচনা বোধ নাই, যার কোনো আত্মধিক্কার নাই, যার কোনো সাধারণ কোনো কি বলবো বিবেকের কোনো দংশন নেই, তার কাজ হবে কি? আমরা চাইবো যে তিনি ফিরে আসবেন, আত্মসমর্পণ করবেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। তিনি তো ইন্টারন্যাশনাল যারা তো কৌশলী আছেন তারাও এখানে অংশগ্রহণ করতে পারবেন, এবং আমি আশা করি পুরো বিচারিক প্রক্রিয়াটা খুবই ট্রান্সপারেন্ট হবে, এটা জবাবদিহিমূলক, এটা মানুষ এটাকে দেখবে। তো এখানে দরকার নেই, কিন্তু বাংলাদেশে অনেক ধরনের আমি দেখেছি বহুমাত্রায় ওনার লবি কাজ করছে। বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা অপেক্ষা করছিলেন এখানে আরও 2-4টা ঘটনা সংঘটিত হবে, এবং দুর্ভাগ্যজনক বিজেপি এখনো পর্যন্ত মোদী সরকার 5ই আগস্টের শেখ হাসিনার পরাজয় বা পতনকে মোদী সরকার মনে করছেন তাদের পতন, তাদের পরাজয়। কিন্তু 5ই আগস্টের পরে এটা যে নতুন বাংলাদেশের যে জন্ম হয়েছে, একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে সম্মান, মর্যাদা, সার্বভৌমত্ব নিয়ে, এই বিবেচনা বোধটা তারা রাখছেন না। তারা এখনো মনে করছেন যে তাদের ধারণা ছিল বাংলাদেশ একটা ক্লায়েন্ট স্টেট হবে, তাদের অনুগত রাষ্ট্র হবে, এবং তারা মাত্র এক ঝুড়িতে সব ডিম রাখতে চেয়েছেন। আওয়ামী লীগের উপরে বাজি ধরতে যে গোটা দেশ এবং তার জনগণকে আসলে তারা কিন্তু একটা ঝুঁকির মধ্যে তারা নিয়ে গেছেন। সেজন্য আমি বলতে চাই, আলটিমেটলি বহু ধরনের তৎপরতা আছে, আমরা নানাভাবে খবর পাচ্ছি, দেশের ভেতরে আছে, দেশের বাইরে আছে, এবং আমাদের বড় প্রতিবেশী, তার সঙ্গে তো আমরা কোনো যুদ্ধ করতে চাই না। আমরা সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে সমস্ত সংকটে আমরা সমাধান করতে চাই। কিন্তু তারা যদি উস্কানি দেওয়া, তারা যদি অব্যাহত রাখেন, এবং শেখ হাসিনা সহ যারা ওখানে পালিয়ে এখন আছেন, তারা যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা তারা যদি অব্যাহত রাখেন, তাহলে বাংলাদেশকে তো মোদী সরকারের কাছে তারও স্পষ্ট করে কথাবার্তা বলবার প্রশ্ন আছে। তো বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে তো আপনি তো এগুলো তো আপনি অ্যালাউ করবার কোনো সুযোগ নেই। তো আপনি দেশে আপনি গণতন্ত্রের কথা বলবেন, আর আপনি প্রতিবেশীকে ক্রমান্বয়ে আপনি ঝুঁকির মধ্যেই ফেলবেন, নতুন নতুন প্রশ্ন এখানে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন, কখনো দুর্গাপূজা নিয়ে, কখনো আরেকটা বিষয় নিয়ে। তো এই জায়গাটা হতে পারে, মানুষ সচেতন। আমি সেজন্যই আমি আওয়ামী লীগেরও যারা আছেন এখানে, যারা ভবিষ্যৎ তারা দেখেন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলকে তো করা হয়নি, এবং আমরা কোনো দলকে এইভাবে নিষিদ্ধ করার পক্ষে না। আপনি তাকে ফাইট করে মতাদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে এই যুগে কোনো দলকে নিষিদ্ধ করে কিন্তু সংকটের সমাধান হয়। এটা উল্টো সহানুভূতি তৈরি করে, এটা ব্যাকফায়ার করে, একটা উল্টো একটা সহানুভূতির জায়গাটা তৈরি করে, এমনকি অপরাধের বিষয়গুলো অনেক সময় আড়ালে চলে যায়। সেজন্য আমি মনে করি নিষিদ্ধ পথ না, কিন্তু বিচারিক কার্যক্রম তো সেটা তো প্রায়োরিটি। কিন্তু যে পথে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে, আমি বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্ম সহ বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সবচেয়ে পলিটিক্যালি সবচেয়ে ভাইব্রেন্ট দেশ, সবচেয়ে কষাস, প্রতিটা ঘরে আলোচনা, প্রতিটা মানুষের পকেটে পরিবর্তন এজেন্ডা, সংস্কার এজেন্ডা আছে। এই জাতিগোষ্ঠী এখন যেটা অদম্য শক্তি দাঁড়িয়েছে, এটা কিন্তু অসাধারণ শক্তি। এটা মুক্তিযুদ্ধের সময় যে ঐক্যটা তৈরি হয়েছিল, আরেকবার এই সুযোগটা তৈরি হয়েছে। এখানে কোনো চোরাগত্তা, কোনো ষড়যন্ত্র এবার কিন্তু কাজে লাগবে না। ফিরতে গেলে এইরকম একটা অন্তর্ভুক্তিমূলক সমাজে কি এজেন্ডা নিয়ে ফিরবেন, তাদেরকে পরবর্তীতে তাদেরকে সে কথাটা বলতে হবে। বুদ্ধি করে, কৌশল করে এখানে ফেরার কোনো সুযোগ নেই। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন, আপনার কাছে আমি শিক্ষার বিষয়ে আর একটু জানতে চাই যে এই যে শিক্ষার যে অবনতিশীল পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও কোনো র্যাঙ্কিংয়ে নাম নেই, জায়গা নেই, তাহলে শিক্ষায় যে এত পরিমাণ বাজেট, হাজার হাজার কোটি টাকা দিয়ে ভবন তৈরি করা হলো, বড় বড় গেট তৈরি করা হয়েছে, তাহলে কি হয়েছে? আপনি তো এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি গবেষণা করি, আমার কিন্তু জয়নিংটা কিন্তু টিচিং এবং রিসার্চের জন্য। রিসার্চের জন্য আমার কোনো বাজেট নাই, আমাকে সরকারের কাছে ভিক্ষা চাইতে হয়, এবং সেই ভিক্ষা আনতে গিয়ে মাঝে মধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে ইন্টারভিউ দেওয়া লাগে
আপনাকে যে 5,000 টাকা দিলাম আপনি কিভাবে খরচ করবেন। হ্যাঁ, তাহলে যদি একজন গবেষকের অবস্থা হয় তাহলে আপনি পাবেন কোথায়? আমি আপনাকে ছোট্ট একটা গল্প বলি। একবার আমি অ্যাপ্লাই করছি বিজ্ঞান প্রযুক্তিতে ফান্ডের জন্য, আমাকে 25,000 টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, 25,000 দেওয়ার পরে কদিন পরে আমার কাছে একটা চিঠি আসলো যে আপনাকে সায়েন্স ল্যাবে গিয়ে ওই রিসার্চটা প্রেজেন্ট করতে হবে। আমি 1 নম্বর বক্তা। আমি সেই প্রস্তুতি নিয়ে আমি গিয়েছি, যেহেতু নির্দেশ, আমি গিয়ে দাঁড়িয়ে বললাম যেহেতু আমাকে এত টাকা দেওয়া হয়েছে, এত টাকা দিয়ে তো আর গবেষণা হয় না, আমি আমার জীবনের যত গবেষণা আছে আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিব। আমি প্রায় 1 ঘন্টার উপরে আমি বক্তৃতা দিয়া, কিন্তু আমার প্রশ্ন ছিল না, প্রশ্নটা এইখানে তো প্রশ্নটা, আমাকে তো গবেষণার জন্য টাকা দেয়া হচ্ছে না। যেখানে ধরেন একটা মাঠ উন্নয়নের নামে 35 কোটি টাকা আপনি খরচ করলেন, সেই 35 কোটি টাকা কি গবেষণার জন্য আপনি খরচ করতে পারতেন না? আপনি সে মাঠ উন্নয়ন করে যদি আমার কাছে র্যাঙ্ক খুঁজেন, আপনি র্যাঙ্ক পাবেন কোথায়? আপনি যদি বিশাল একটা বিল্ডিং করে আমার কাছে র্যাঙ্ক খুঁজেন, সেখানে তো আপনি র্যাঙ্ক পাবেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনি শিক্ষা এবং গবেষণার জন্য নিয়োগ দিচ্ছেন, তাহলে গবেষক হওয়ার জন্য গবেষণার যে প্রত্যেকটা শিক্ষকের জন্য গবেষণার বরাদ্দ, সেটা তো আপনি কোনো লেভেলে রাখেন নাই। তাহলে আপনি গবেষণা করবেন কি দিয়ে? নিশ্চয়ই আপনাদের, বিশেষ করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন, আপনার এই শিক্ষার প্রতি যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো নিশ্চয়ই সরকার অনুধাবন করবেন এবং বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ শিক্ষা উপদেষ্টা তারা বিবেচনায় আনবেন। একই রকমভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তিনি রাজনৈতিক নানান বিষয় এবং নির্বাচন সহ নানান বিষয় এখানে আজকে উপস্থাপন করেছেন। এসব বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সদস্যরা এটি আমলে নেবেন এবং এই আলোচনাগুলো আগামীতে নির্বাচন, সংস্কার সমস্ত বিষয় আমলে নিয়ে এই সম্মিলিত উদ্যোগে সবার অংশগ্রহণে দেশ জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আজ এ পর্যন্তই। আর একই সাথে ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আজ আমাদের সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকার জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আপনাকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আজকে সময় দিয়েছেন। একই রকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন, আপনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।